শুরু করেন। হ্যালো স্টুডেন্ট, আমি রাকিবুর রহমান রাকিব, অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স, দেউলা প্রগতি আদর্শ হাই স্কুল। দেউলা প্রগতির আদর্শ অনলাইন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহিন আলমের পক্ষ থেকে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। তোমরা সবাই জানো, বর্তমানে বিশ্বব্যাপী একটি প্যান্ডামিক সিচুয়েশন চলছে। বাংলাদেশও এই প্যান্ডামিক সিচুয়েশনের বাইরে নয়। আর এই অবস্থায় সরকারের নির্দেশ মোতাবেকে আমাদের সকল প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে এবং আমাদের সকল কোমলমতি শিক্ষার্থীবৃন্দ কি ঘরে বন্দি অবস্থায় আছে। আচ্ছা, যাই হোক, এই অবস্থায় গত 12-13টি মাস যাবৎ আমাদের ইনস্টিটিউশনগুলো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে থাকার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার অনেকটু ব্যাঘাত ঘটেছে। আর এজন্য অনলাইন ক্লাসের কোনো বিকল্প নেই। সেই অনলাইন ক্লাসের ধারাবাহিকতার মাধ্যমে আজকে তোমাদেরকে পদার্থবিজ্ঞানের স্থির তড়িৎ অধ্যায়টা একটু দেখানোর চেষ্টা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। প্রথমে যে বিষয়টা হচ্ছে যে আমরা জানি পদার্থ কি বিষয়টা, এটা প্রথমে তোমাদেরকে একটু বুঝতে হবে। যে আমরা ছোটকালে একটা সংজ্ঞা পড়ছি যে যার ভর আছে, আয়তন আছে এবং স্থান দখল করে এবং বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে, তাকেই পদার্থ বলে। এটা আমরা শুনেছি। তার মানে এই কথাটার অর্থ এই, আমাদের ডানে বামে সামনে পিছনে অর্থাৎ চতুর্দিকে হচ্ছে কি পদার্থ বিরাজমান। এখন কথাটার হচ্ছে পদার্থ কি দিয়ে গঠিত। আমরা জানি পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে যদি একটি কাঠের টুকরা আমরা করাত দিয়ে কেটে, তাহলে দেখব যে কতগুলি কাঠের ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়। তাহলে এতে বলতে পারি কাঠ একটি মানে কি উড যেটা আর কি একটি পদার্থ, আর এর অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এরকমভাবে একটি ভবন অর্থাৎ দালান যখন নির্মাণ করি আমরা, তখনই কতগুলি বালি বালি ক্ষুদ্র কণা, তারপর কতগুলো ইটের সমষ্টি, কতগুলো সিমেন্টের কণার সমন্বয়ে গঠিত। তার মানে সকল পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই দুইটা এক্সাম্পল থেকে আমরা বলতে পারি। তাই যদি হয় তাহলে পদার্থ যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ী, এখন তোমার প্রশ্ন জাগতে পারে যে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলি কি সবগুলি কি একরকম, মানে সবই কি একই রকম পদার্থ মানে কণা দিয়ে গঠিত? না, এগুলো হচ্ছে 3 রকম কণা, ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে কি নিউট্রন। এই পদার্থের মাধ্যমে আমাদের যদি আমি বলতে চাই, তাহলে এই 3 ধরনের কণার মধ্যে যে একটা বিষয়, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। নাম হচ্ছে কি নিউক্লিয়াস। এখানে তাকে হচ্ছে কি নিউট্রন আর হচ্ছে কি প্রোটন। আর এই বাইরের যে অবস্থানটুকু, এর নাম হচ্ছে যে এনার্জি লেভেল। এনার্জি লেভেল মানে হচ্ছে কি শক্তি স্তর। এই শক্তি স্তরে তাকে হচ্ছে কি ইলেকট্রন। এই শক্তি স্তরে হচ্ছে কি তাকে ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াসের ভিতরে যত সংখ্যক প্রোটন থাকে, ইলেকট্রন থাকে, তার ঠিক বাইরে ততটুকু। তার মানে কথাটার অর্থ হচ্ছে যে প্রোটনের আবার তোমার ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিজ হচ্ছে ধনাত্মক, আর ইলেকট্রনের প্রপার্টিজ হচ্ছে বা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ঋণাত্মক। প্রোটন ধনাত্মক থাকার কারণে কেন্দ্রে নিশ্চুপ হয়ে থাকে অর্থাৎ বসে থাকে, অর্থাৎ কনস্ট্যান্ট অবস্থায় থাকে, অর্থাৎ স্থির অবস্থায় থাকে। আর এই ইলেকট্রন এই নিউক্লিয়াসের বাইরে চতুর্দিকে শক্তি স্তরে কি করে ঘুরতে থাকে। এই জন্য ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন বলতে পারো
যে আপনি এটা দেখাইলেন কেন, বা এখান থেকে কি বোঝাইতে চাচ্ছেন? আমি এখান থেকে বোঝাতে চাচ্ছি যে আমাদের যে মেইন টপিকস আছে, যে তড়িৎ কি জিনিস, তড়িৎ কি জিনিস মানে হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি, মানে তড়িৎ কাকে বলে, তড়িৎ কাকে বলে। তাহলে আমরা বললাম যে ইলেকট্রনের ধর্ম কি ছিল? ইলেকট্রনের ধর্ম ছিল হচ্ছে তোমার ঋণাত্মক। অর্থাৎ আমরা বলতে পারি যে তড়িৎ হচ্ছে ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ বলে। তাহলে আজকে থেকে তোমাকে যদি কেউ বলে ইলেকট্রনের প্রবাহ, তড়িৎ কাকে বলে, ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ বলে। যেমন তাহলে আমি একটু লিখে দিই তোমাদেরকে, তড়িৎ কাকে বলে? ইলেকট্রনের প্রবাহকে কি বলে বলতো? তড়িৎ বলে। ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ বলে। আচ্ছা, এখন তড়িৎ কত প্রকার? তড়িৎ হচ্ছে টু টাইপস। তড়িৎ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আমাদের স্ট্যাটিক্যাল, মানে হচ্ছে ইলেকট্রিসিটি হচ্ছে স্থির তড়িৎ। আর একটা হচ্ছে আমাদের কারেন্ট, কারেন্ট ইলেকট্রিসিটি, অর্থাৎ চলো তড়িৎ। একটা হচ্ছে আমাদের স্থির তড়িৎ, আর একটা হচ্ছে কি বলতো কারেন্ট ইলেকট্রিক, চলো তড়িৎ। এখন আমার কাছে তোমার প্রশ্ন থাকতে পারে যে এই স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি মানে স্থির তড়িৎ কাকে বলে, আর কারেন্ট ইলেকট্রিসিটি মানে চলো তড়িৎ কাকে বলে? এখন আমরা যে আজকে অধ্যায়টা পড়াবো, যে এটা হচ্ছে স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি, কিছু অংশ আমরা আজকে দেখাবো। তাহলে স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি হচ্ছে যে বিদ্যুৎ মানে তড়িৎ যে জায়গায় উৎপন্ন হয় তার কর্মক্ষেত্র যদি ওই জায়গায় সীমাবদ্ধ থাকে তখন তাকে বলে হচ্ছে কি স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার লক্ষ্য করো আমি যে কথাটা বলছি, এই বিষয়টা হচ্ছে যে স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি মানে স্থির তড়িৎ কাকে বলে? বিদ্যুৎ বা তড়িৎ যে জায়গায় উৎপন্ন হয় তার কর্মক্ষেত্র যদি অতটুক জায়গায় কি সীমাবদ্ধ থাকে তখন তাকে বলা হচ্ছে কি স্থির তড়িৎ। তাহলে স্থির তড়িতের সংজ্ঞাটা কি? যে তড়িৎ যে জায়গায় উৎপন্ন হয় তার কর্মক্ষেত্র যদি ওই জায়গায় সীমাবদ্ধ থাকে তখন তাকে স্থির তড়িৎ বলে। তাহলে কি বুঝাইলাম আমরা? তড়িৎ যে জায়গায় উৎপন্ন হয় তার কর্মক্ষেত্র যদি ওই জায়গায় কি বলতো সীমাবদ্ধ থাকে তখন তাকে কি বলে? স্থির তড়িৎ বা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি বলে। তাহলে এখন প্রশ্ন থাকতে পারে যে কারেন্ট ইলেকট্রিসিটি কাকে বলে? তাহলে ঠিক তার অপোজিট কথাটা বললেই হইল যে তড়িৎ যে জায়গায় উৎপন্ন হয় তার কর্মক্ষেত্র যদি ওই জায়গায় সীমাবদ্ধ না থেকে অন্য কোনো একটি জায়গায় কি সংগঠিত হয় তখন তাকে বলা হচ্ছে কি কারেন্ট ইলেকট্রিসিটি মানে চলো তড়িৎ। আমি এই সংজ্ঞাটা আজকে লেখাচ্ছি না, কারণ ওই চ্যাপ্টার যদি আমরা পড়াবো আমরা পরবর্তী দিন এই সংজ্ঞাটা আমি লিখিয়ে দিব। আচ্ছা।
লক্ষ্য রাখো। এখন তো তাহলে আমরা মূল চ্যাপ্টারে আসলাম। এতক্ষণ আমরা কি পড়লাম? এতক্ষণ আমরা বেসিক, যে ইলেকট্রিসিটির বেসিক মানে তড়িতের বেসিকটা নিলাম আমরা। তাহলে তড়িতের ইলেকট্রিসিটি থেকে কি পেলাম আমরা? তড়িৎ হচ্ছে স্যার ইলেকট্রনের প্রবাহকেই তড়িৎ বলে। তারপর কি পেলাম? যা তড়িৎ বা ইলেকট্রিসিটি স্যার টু টাইপস। একটা হচ্ছে স্যার স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি, স্থির তড়িৎ, আর একটা হচ্ছে স্যার হলো কারেন্ট ইলেকট্রিসিটি, মানে হচ্ছে কি চল তড়িৎ। এখন আমরা মেইন কনসেপ্টে আসবো, যে বিষয়টা এটা হচ্ছে হলো স্ট্যাটিক্যাল স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি মানে হচ্ছে কি স্থির তড়িৎ। আচ্ছা, এই স্থির তড়িতের মধ্যে প্রথম যে টপিকসটা আছে আমাদের মেইন বইয়ে, এটা হচ্ছে আমাদের চার্জ মানে আধান। তাহলে প্রথম টপিকসটা কি আছে? প্রথম টপিকসটা আছে আমার চার্জ। মানে স্যার আধান। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই চার্জ? মানে চার্জ বলতে তুমি কি বুঝো? হোয়াট ডু ইউ মিন বাই কি চার্জ মানে কি আধান বলতে তুমি কি বুঝো, বা চার্জ বলতে কি বুঝো? তাহলে এক কথায় আমরা ইতিমধ্যে জেনেছি যে পদার্থ সৃষ্টি করতে কি লাগে? ইলেকট্রন আর হচ্ছে কি লাগে? প্রোটন। দুই ধরনের কণিকা, ইলেকট্রন, প্রোটন। তাহলে ইলেকট্রন আর প্রোটনের, তাহলে স্যার ইলেকট্রনের ক্যারেক্টারিস্টিক্স মানে প্রপার্টিসটা কি? স্যার এটা হচ্ছে নেগেটিভ। কারণ হচ্ছে সে নিউক্লিয়াসের বাইরে চতুর্দিকে কি করতেছে? অনবরত স্যার বিভিন্ন এনার্জি লেভেল মানে শক্তি স্তরে কি থাকে? ঘূর্ণায়মান। আর স্যার প্রোটন কি? প্রোটন হচ্ছে স্যার হলো তার প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে স্যার হচ্ছে পজিটিভ। সে এক জায়গায় কি থাকে? অর্থাৎ নিউক্লিয়াসে, অর্থাৎ দ্যাট মিনস কেন্দ্রে, সেন্টারে সে কি থাকে? স্থির থাকে। তাহলে আমরা বলতে পারি যে এই যে প্রোটনের ধর্ম পজিটিভ, তারপর হচ্ছে ইলেকট্রনের ধর্ম নেগেটিভ, এই ধর্মগুলো বা প্রপার্টিসগুলো বা ক্যারেক্টারিস্টিক্সটাই হচ্ছে আমাদের চার্জ বা আধান। তাহলে এইভাবে লিখলে তো আর নাম্বার দিবে স্যারেরা? নাম্বার দিবে না। তাহলে এটা কি কিভাবে সুন্দর করে লেখা যায় তা আমাকে চেষ্টা করতে হবে এবং বুঝতে হবে। তাহলে এক কথায় আমি এইভাবে বলতে পারি যে পদার্থ সৃষ্টিকারী এইগুলা কণিকাগুলা কি স্যার? বেসিক মানে হচ্ছে কি মৌলিক কণিকা। তাই পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকার সময়ে মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকেই বা আধান বা চার্জ বলে। তাহলে এক কথাই বলতে পারি পদার্থ সৃষ্টি করতে কি লাগে স্যার? ইলেকট্রন আর এলে প্রোটন। আর এই ইলেকট্রন আর প্রোটনের মৌলিক আর এবং বৈশিষ্ট্যমূলক ধর্মকে বেসিক এবং হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিস গুলাকেই বলে হচ্ছে কি আধান বা চার্জ। তাহলে আমি লিখি, তোমরা খাতার মধ্যে তুলে নাও যে পদার্থ পদার্থ সৃষ্টিকারী মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বা চার্জ বলে। তাহলে আমরা চার্জ বা আধান কাকে বলে? পদার্থ সৃষ্টিকারী কি বলতো মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে কি বলে? আধান বা চার্জ বলে। এ আধান বা চার্জ বলে। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে কি ইলেকট্রিক ইন্ডাকশন মানে হচ্ছে তড়িতাবেশ। তারপর দ্বিতীয় টপিকসটা কি আমাদের? দ্বিতীয় টপিক হচ্ছে স্যার ইলেকট্রিক
ইন্ডাকশন, তড়িৎ আবেশ। এই টপিকসটা পড়ানোর আগে আমি একটা কথা বলি তোমাকে, জাস্ট একটা এক্সাম্পল দেব। আমরা বিশেষ করে দেখছি যে আমাদের সমাজে প্রচলিত থাকে যে ভালো মানুষের সান্নিধ্যে যদি খারাপ মানুষও থাকে সেও কি হয়ে যায়, ভালো হয়ে যায়, ভালো মানুষের সান্নিধ্য মানে পরশে বা সংস্পর্শে। এরকমভাবে আমরা যদি বলি যে ভালো ছাত্রের নিকটে যদি সবসময় একটি খারাপ ছাত্র, মানে খারাপ বলতে আমি বোঝাচ্ছি যে দুর্বল ছাত্র যদি ভালো ছাত্রের নিকটে থাকে, তাহলে ভালো ছাত্রের যে কোয়ালিটিগুলা বা বৈশিষ্ট্যগুলি মানে কি দুর্বল ছাত্রটি কিছু কিছু প্রভাবিত হয়। এই প্রভাবিত হওয়ার কারণে খারাপ ছাত্রটি কি হয়ে যায়, অর্থাৎ দুর্বল ছাত্রটি ভালো হয়ে যায়। তাহলে এরকমভাবে আমরা বলি একটি আহিত বা একটি চার্জিত বস্তুর নিকট যদি আমরা একটি অনাহিত বা অচার্জিত বস্তু রাখি, তাহলে এই চার্জিত বা আহিত বস্তুর প্রভাবে এই অনাহিত বা অচার্জিত বস্তু চার্জিত হওয়ার যে লোকে বলতো একটা প্রক্রিয়া বা চার্জিত হওয়ার কি প্রক্রিয়াকেই বলা হচ্ছে কি তড়িতাবেশ। তাহলে এটা সাধারণ একটা কথা। এক কথা হলো একটি চার্জিত বস্তুর নিকট যদি আমরা একটি অচার্জিত বস্তু রাখি, তাহলে চার্জিত বস্তুর প্রভাবে অচার্জিত বস্তুটি চার্জিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে তড়িতাবেশ বলে। তাহলে আমি এই সংজ্ঞাটা তোমাকে লিখে দিচ্ছি। সংজ্ঞাগুলি আমি অর্থাৎ বিভিন্ন বিষয়গুলি আমি লিখে দিচ্ছি এই কারণে আমার মুখের কথা যতটুকু কার্যকর হবে তুমি দেখে দেখে বা বাসায় বসে যদি এগুলো লিখো তাহলে আরো বেশি তুমি কার্যকর মানে ইফেক্টিভ রেজাল্ট তুমি পাবে। তাহলে আমি বলতে পারি ইলেকট্রিক ইন্ডাকশন হচ্ছে একটি চার্জিত বস্তুর নিকট একটি অচার্জিত বস্তু রাখলে এই চার্জিত বস্তুর প্রভাবে ও চার্জিত বস্তুটি চার্জিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে তড়িৎ আবেশ বলে। তড়িৎ আবেশ বলে। তাহলে তড়িৎ আবেশটা কি শিখলাম আমরা, যে একটি চার্জিত বস্তুর নিকট যদি একটি অচার্জিত বস্তু রাখলে এই চার্জিত বস্তুর প্রভাবে অচার্জিত বস্তুটি কি চার্জিত হওয়ার প্রক্রিয়া কি বলে তড়িৎ আবেশ বলে। এরপর আসবো যে টপিকসটা আমরা এই অধ্যায়ের অর্থাৎ এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে এই অধ্যায়ের যদি কোনো একটি সৃজনশীল বা প্রশ্নকর্তারা যদি সৃজনশীল করা মানে সৃজনশীল প্রশ্ন করতে ভাবে তাহলে সর্বপ্রথম এই টপিকসটাকে তারা প্রাধান্য দিয়ে থাকে। সুতরাং ল অফ কুলম্ব অর্থাৎ কুলম্বের সূত্রটা আমরা এখন কি দেখব। এই স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সুতরাং বি অ্যাটেন্টিভ, খুবই মনোযোগী হইতে হবে। আরেকটা কথা বলি, এই প্যান্ডামিক সিচুয়েশনের মাধ্যমে আমাদের ছাত্র তারপর শিক্ষক আর বিশেষ করে আমাদের অভিভাবকগণ আছে তাদেরকে সবচেয়ে বেশি তাদের সন্তানের প্রতি দায়িত্ব থাকতে হবে এই অবস্থায়। কারণ আগে দেখা ছিল যখন প্রতিষ্ঠান খোলা ছিল, এই প্রতিষ্ঠান খোলার মুহূর্তে বাচ্চারা সবাই স্কুলে আসতো বা কলেজে যেত, টিচারদের একটি নার্সিংয়ের বিষয় ছিল, টিচারদের কিছু কিছু তাদের গাইড করতে পারতো। কিন্তু এই সুযোগটা মানে ডিরেক্টলি অর্থাৎ কি ফেস টু ফেস যে নার্সিং বা গাইডলাইনের বিষয়টা এখন আর ওই রকমভাবে নেওয়া যাচ্ছে না। সুতরাং অভিভাবকেরই অনেকটুকু দায়িত্ব পালন করতে হবে আর বেশি বেশি অনলাইন ক্লাসের মাধ্যমে বাচ্চাদেরকে সংযুক্ত করার একটি প্রবণতা থাকতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা সর্বশেষ টপিক এই অধ্যায়ের আমরা আজকের পার্ট 1-এর এটা হচ্ছে
ল অফ কুলম্ব, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটার মধ্যে যে বিষয়টি আমার মনে রাখতে হবে এটা হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে আমি একটা নির্দিষ্ট একটা মাধ্যম লাগবে, নির্দিষ্ট একটি মাধ্যম প্রয়োজন, আর একটি বিন্দু চার্জ লাগবে, দুইটি বিন্দু চার্জ নির্দিষ্ট মাধ্যমে। যেমন নির্দিষ্ট মাধ্যম আমরা ধরে নিলাম এটা একটা কি বলতো নির্দিষ্ট মাধ্যম, অর্থাৎ আমি একটা মানে ফিক্সড, অর্থাৎ একটা আমি সীমাবদ্ধ কইরা দিলাম। এই নির্দিষ্ট মাধ্যমে এই দুটি বিন্দু চার্জ, এখানে একটা বিন্দু চার্জ আর এখানে একটা কি বিন্দু চার্জ, এটা দিলাম আমরা এ অবস্থান আর এটা দিলাম আমরা কি বি অবস্থান। নির্দিষ্ট মাধ্যমে তারপর দুটি বিন্দু চার্জ বলছি, এই বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, এই যে আমি ফোর্স, আকর্ষণ বা বিকর্ষণ বল, তাহলে আমি যদি এখান থেকে টান দিই তাহলে কি আকর্ষণ বল এই দিকে যাচ্ছে, আবার এ এই দিকে আসছে। তাই আকর্ষণ বিকর্ষণ বলের মান, তাহলে এই এ বিন্দুতে যে বিন্দু চার্জ আছে তাকে ধরলাম Q1 আর বি বিন্দুতে ধরলাম হচ্ছে তাকে ধরলাম হচ্ছে কত Q2। তাই নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে এই ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, এই Q1 আর Q2 দুইটা কি চার্জ, এই দুইটা চার্জের গুণফলের সমানুপাতিক। আর এই দুইটা চার্জের মাঝখানে ডিসটেন্স হচ্ছে কত ডি, মাঝখানে ডিসটেন্স কত ডি, আর দূরত্বের হচ্ছে কি বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের কি ব্যস্তানুপাতিক। আর এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ভর করব কি কি বিষয়ের উপর, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা নির্ভর করবে ডিপেন্ড অফ তোমার ফোর্স। তাহলে আমরা এইরকম ভাবে বলতে পারি ডিপেন্ড অফ অ্যাট্রাকশন ফোর্স। এই আকর্ষণ বলটা নির্ভর করবে হচ্ছে এই দুইটা চার্জের উপর। কি আমরা তাহলে বলতে পারি কি এক নাম্বার হচ্ছে কি দুটি চার্জের পরিমাণের উপর, দুই নাম্বার হচ্ছে চার্জ দুটি মধ্যবর্তী ডিস্টেন্স দূরত্বের উপর, দূরত্বের উপর। আর তিন নাম্বার হচ্ছে কি প্রকৃতির উপর, কি অবস্থার বা মাধ্যম যেটা আর কি প্রকৃতি, প্রকৃতির উপর। তাহলে এক নাম্বার বললাম যে এ আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা নির্ভর করবে কয়টা বিষয়ের উপর, চার্জের পরিমাণের উপর তিনটা বিষয়, তারপর দুইটা চার্জের কি মধ্যবর্তী দূরত্বের উপর, আর হচ্ছে কি প্রকৃতির উপর। এই তিনটা বিষয়ের উপর এই অ্যাট্রাকশন ফোর্সটা নির্ভর করবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যদি সমদ্রব্যী মূলসমূহ পরস্পরকে কি করে আকর্ষণ করবে, দুইটা চার্জের যদি কি হয় বিপরীত দ্রব্যী মৌলগুলো পরস্পরকে আকর্ষণ করে এবং সমদ্রব্যী মৌলসমূহ পরস্পরকে কি করে বিকর্ষণ করে। দুইটি চার্জ দুটি যদি একই ধর্মের হয় তাহলে পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে, আর যদি চার্জ দুটি যদি বিপরীত ধর্মী হয় তাহলে পরস্পর পরস্পর কি কি করবে আকর্ষণ করবে। আচ্ছা, তাহলে আমরা আকর্ষণ বল তো দেখাইলাম কি কি বিষয়ের উপর নির্ভর করে। এই আকর্ষণ বলের মানটা নির্ভর করবে এক হচ্ছে কি চার্জের পরিমাণের উপর, দুই নাম্বার হচ্ছে কি চার্জ দুটি দূরত্বের উপর, তিন নাম্বার হচ্ছে কি আমাদের প্রকৃতির উপর। এখন যাই বলছে মেইন যে সূত্র আছে সূত্রের মধ্যে আসি। সূত্র হচ্ছে যে আরেকটা বিষয় বোঝার দরকার তোমাদের, যে আরেকটা শব্দ আমি ইউজ করছি যে বিন্দু চার্জ কাকে বলে। বিন্দু চার্জ, বিন্দু চার্জ হচ্ছে যে চার্জগুলির আয়তন যদি মাঝখানের যে চার্জগুলির দূরত্বের তুলনায় নগণ্য হয়, তাহলে এ বিন্দুতে যে চার্জটা রয়েছে এর আয়তন বা আকারটা এই মাঝখানে যে দূরত্বের তুলনায় অত্যন্ত নগণ্য না। একইভাবে বি বিন্দুতে যে চার্জটা রয়েছে এই চার্জটাও কি এই মাঝখানে দূরত্বের তুলনায় নগণ্য। তাহলে এই জন্যই এই চার্জগুলোকে বলা হয় বিন্দু চার্জ। তাহলে বিন্দু চার্জ বলা হয় সেই চার্জগুলিকে
যে চার্জগুলির মাঝখানের দূরত্বের তুলনায় যদি কি হয়, নগণ্য হয়, তখন তাকে কি বলে, বিন্দু চার্জ বলে। তাহলে আমরা কুলম্বের সূত্রটা একটু লিখে নাও তোমরা। ল অফ কুলম্বস। কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা তাহলে কি, আমি একটু ছোট করে লিখছি। নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমাদের সূত্র, যে নির্দিষ্ট মাধ্যমে দুইটা বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দুটির কি গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক। এটা আমরা হচ্ছে কি বলতো বিবৃতিটা দিলাম আর কি, সূত্রটা, মেইন সূত্রটা। এখন আমরা এর ব্যাখ্যা লিখব। তাহলে ব্যাখ্যাটা কি, যদি আমরা ব্যাখ্যাটা লিখি তাহলে এরকম লেখা যায় আর কি। তাহলে ব্যাখ্যাটা হচ্ছে, নির্দিষ্ট মাধ্যমে দুইটা বিন্দু চার্জ Q1 এবং Q2, আকর্ষণ বল কত F। এই আকর্ষণ F হচ্ছে এই দুইটা চার্জের কি গুণফলের, বলছে গুণফলের কি সমানুপাতিক, মানে কি Q1 গুণ হচ্ছে কত Q2, গুণফলের সমানুপাতিক। এটা ইকুয়েশন নাম্বার কত দিলাম 1। আবার এই আকর্ষণ বলের মান মাঝখানে যে দূরত্ব আছে, দূরত্বের কি বলছিলাম বর্গের ব্যস্তানুপাতিক, মানে ব্যস্তানুপাতিক মানে হচ্ছে 1 বাই সামথিং। ব্যস্তানুপাতিক মানে কি, ব্যস্তানুপাতিক মানে হচ্ছে কি 1 বাই সামথিং, মানে 1 বাই a হইতে পারে, 1 বাই b হইতে পারে, এরকম হইতে পারে, 1 বাই a 1 বাই b এরকম 1 বাই সামথিং। তাহলে আমরা আকর্ষণ বললা ছিল কি দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এটা দিলে আমরা ইকুয়েশন নাম্বার কত 2। এখন আমরা from equation number 1 and 2 মানে 1 এবং 2 থেকে পাই। তাহলে 1 এবং 2 থেকে কি পাবো, তাহলে এই যে f আছে, এই যে f আছে, কমন নিলাম। এই দুইটার সমানুপাতিক, এই দুইটা সমানুপাতিক থেকে একটা সমানুপাতিক, আর হচ্ছে কি Q1 আর হচ্ছে কি Q2 গুণন হচ্ছে কত 1 বাই d স্কয়ার, 1 বাই কত d স্কয়ার। আচ্ছা, যেহেতু ব্ল্যাকবোর্ডটা একটু ছোট তো তাই একটু আমরা এইদিকে একটু কষ্ট করে দেখব। প্রিয় শিক্ষার্থীরা একটু কষ্ট করে দেখো। তাহলে এই যে f আর হচ্ছে কি সমানুপাতিক Q1 Q2 কি উপরে, আর হচ্ছে কি d স্কয়ার। আচ্ছা, আবার অনেকের এই বিষয়টা ঝামেলাও লাগতে পারে, কারণ আমরা এরকম লিখতে পারি a গুণন যদি 1 বাই b মানে কি a গুণন 1 বাই হচ্ছে b মানে a বাই কত b। কনসেপ্ট ক্লিয়ার করো। তাহলে কত, এখন কথাটা হচ্ছে এই সমানুপাতিক যে চিহ্নটা আছে এটা কি আমার কি বলতো উঠায় দিতে হবে। ছোট সময় আমরা দেখছিলাম না, যখন আমরা কি পড়তে বসতাম না তখন কি করতো বাবা মা পড়া বসানোর জন্য আব্বা একটা কি করতো চকলেট নিয়ে আইতো, যখন একটা চকলেট দিত তখনই কি সুন্দর করে কি পড়ায় বসে পড়তাম। মানে এইটার কারণটা হচ্ছে এইটাই বলতে চাচ্ছি যে এই সমানুপাতিক চিহ্ন যদি আমি উঠাইতে চাই, এখানে আমরা একটা কি বলতো সমানুপাতিক কি বলতো
ধ্রুবক চিহ্ন ইউজ করতে হবে। আর এই সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য আমরা মনে করি একটা ধ্রুবক সি, Q1 Q2 বাই কত ডি স্কয়ার। তো সমানুপাতিক চিহ্ন উঠাই দিলাম কি সি। আবার এর জন্য কি ওই যে পড়ায় যখন বসতে চাইতাম না তখন কি চকলেট দিত, এই জন্য যখন সমান যে সমানুপাতিকের পরিবর্তে যখন সমান দিতে চাই তখন এখানে একটা কি সি ইউজ করতে হবে। এখন আর তোমার মনে প্রশ্ন রাখতে পারে যে স্যার আমি না সি ইউজ করতে পারবো না, যে কোনো সংখ্যা ইউজ করতে। হ্যাঁ করতে পারো, তবে এই যে কুলম যে এত কষ্ট করে সে এই সূত্রটা কি আবিষ্কার করছিল কে? কুলম না? তোমার কুলম লো না? এই যে কুলম, এই কুলম্বের যে প্রথম অক্ষর আছে সি, এই জন্য এখানে একটা সি ইউজ করা হয়েছে। এখানে সি না করে অন্য কোনো ইউজ করা যায়, তবে তার প্রতি সম্মান দেখানোর জন্য বা সে এত কষ্ট করে সূত্র আবিষ্কার করছে এই জন্য কুলম্বের কি সি। আচ্ছা যাই হোক, এখন তো এই পর্যন্ত তো তোলা হয়েছে তোমাদের, আমি এতটুকু আবার শুরু করি। তাহলে আমরা এই সি এর আবার আলাদা কি একটা ভ্যালু আছে, মানে একটা মান আছে। তাহলে এই সি এর মানটা কি আবার সি এর মানটা হচ্ছে আমাদের সি এর ভ্যালুটা হচ্ছে 1 বাই কত 4 5 এপসাইলন নট। 4 5 কত এপসাইলন নট। এই 1 বাই 4 5 এপসাইলন নটের আবার কি একটা কি ভ্যালু আছে, কি ভ্যালুটা 4 5 কত বলো তো, এপসাইলনের ভ্যালু হচ্ছে কত 9 ইনটু কত 10 টু দি পাওয়ার কত 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটাই হচ্ছে কুলম্বের সূত্র। তাহলে মেইন কুলম্বের সূত্রটা কি হলো? মেইন কুলম্বের সূত্রটা হচ্ছে এফ সমানুপাতিক সি Q1 Q2 বাই কত ডি স্কয়ার। এটাই কুলম্বের সূত্র। আচ্ছা যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং এই প্যান্ডামিক সময়ের মধ্যে সবাই ঘরবন্দি থাকো। ঘরে বন্দি বলতে বোঝাচ্ছি আর কি, ঘরেই বেশি বেশি সময় ঘরেই থাকবা। আর স্বাস্থ্য সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যে স্বাস্থ্য নির্দেশগুলো আছে এগুলো সবাই মেনে চলবা। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।